সমাজের লোক এবং ক্রেতা বিক্রেতা সবাইকে আমার ব্যক্তিগত তরফ হইতে এবং আমার তীব্রতা পার্টির তরফ হতে জানাই সংগ্রামী অভিনন্দন। আজকে যে বাংলাদেশ সমুদায় এলাকার যে জনসভা, এই জনসভা জানতে যাচ্ছে যে 16 ফেব্রুয়ারি যখন ভোট হবে, সব ভোট আলাদা পড়তে যাচ্ছে, 2 তারিখে তীব্রতা সভা গ্রহণ করতে যাচ্ছে এবং কোলপুরের বুকে লাল হলুদের আবির মেখে বিজয় মিছিল করার জন্য প্রস্তুত হচ্ছে। সেটা আজকে প্রমাণ হয়ে গেছে কোলপুরের বুকে। কেন 5 বছর বিজেপি শাসন করার পর আমরা দেখতে পাচ্ছি কোলপুর এলাকার মধ্যে একটা জিনিসের শুধু উন্নয়ন হয়েছে। কাদের উন্নয়ন হয়েছে? সরকার গঠন হওয়ার পর বাইক বাহিনীর উন্নয়ন হয়েছে, বাইকে তেল ভরার উন্নয়ন হয়েছে এবং কোলপুরের মধ্যে যারা শিক্ষিত সমাজে বসবাস করে তাদের উপর ঘর বাড়িতে আক্রমণ, কেউ দোকানপাট লুটপাট করা, কেউ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কেউ রাস্তার মধ্যে মারধর করা, এটার উন্নয়ন হয়েছে। কিন্তু আজকে বেকারদের যে কর্মসংস্থানের কথা কোথায় গেল? চলো পাল্টাইল স্লোগান দিয়ে কি পাহাড়ি কি বাঙালি কি হিন্দু মুসলিম সকল অংশের মানুষ মিলে 2 হাত ভরে ভোট দিয়েছিল, আশীর্বাদ করেছিল যাতে একটা সরকার গঠন করে কোলপুরের বুকে একটা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 5 বছরের মধ্যে কোলপুরে কোনো উন্নয়ন হয়নি। কোলপুরে যে পরিস্থিতি ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে একটা স্টিল জলাশয়ের মতো, জলাশয়ের জলের মতো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আজকে কোলপুরের মধ্যে একটাই কথা উঠছে, কি কথা? পরিবর্তন চাই। এই পরিবর্তনের নাম হচ্ছে তীব্রতা, এই নেতা হচ্ছে মহারাজা। আগামী 23শে বিধানসভা নির্বাচনে 16 ফেব্রুয়ারি পরিবর্তন করতে চলছে এবং তীব্রতা একাই 35টা হইতে 38টা সিট নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে। তাকে কেউ আটকাতে পারবে না, শুধু সময়ের অপেক্ষা। কেন আপনারা আজকে তীব্রতা সরকার গঠন করবেন? বছরে 50,000 চাকরি কোথায় গেল? যাদের চাকরি দেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে 10,323 শিক্ষক কর্মচারী, যখন তাদের সরকার গঠন করা হলো 10,323 চাকরি চলে গেল। সেই চাকরি খাওয়ার সরকার হচ্ছে বিজেপি, সেই চাকরি খাওয়ার পাচ্ছে বিজেপি। সেই বিজেপিকে উৎখাত করতে পারে একমাত্র তীব্রতা। আর তীব্রতাকে সুধারণ দিনের ভোটে আপনারা এত গান কাজ করার সুযোগ দেবেন। আমরা বলতে চাই যে প্রিন্সিপাল বাবা ছিল কোলপুর কালীবাড়ি মাঠে এসে ভাষণ দিয়ে গিয়েছিল, স্কুল মাঠে ভাষণ দিয়ে গিয়েছিল, সামনে ভাষণ দিয়েছিল, কুমার ভাষণ দিয়েছিল। সুধীর দেওধর মহোদয় যে মিসকল দিলে চাকরি হবে, ওনার নাম হচ্ছে মিসকল বাবা। আরে বসাই, আজকাল যুবক যুবতীরা মিসকলের প্রেম করে না। আরে আপনি কোথায় মিসকল থেকে চাকরি দেবেন? লাইন ধরতে হবে না। এটা কি ধরনের নিয়ম? আজকে সেই মিসকলের যে নাম্বারটা ছিল কল করে আজকাল নট রিচেবল দেখা। এরকম ভাবে যুবক যুবতীদের স্বপ্ন দেখিয়েছিল বিজেপি, আজকে সেই স্বপ্ন পুলিশ সাথে পরিণত হয়ে গেছে। বেকারদের হাতে আজকে ডিগ্রি আছে, গ্রাজুয়েট করে বাড়িতে বসে রয়েছে, মাস্টার ডিগ্রি করে বাড়িতে বসে রয়েছে, কিন্তু আজকে তাদের ডিগ্রি কলা পাতায় পরিণত হয়ে গিয়েছে। আজকে বেকার যুবকরা বাড়িতে পরে কান্নাকাটি করছে, তাদের হাতের ডিগ্রিগুলি ছিঁড়ে ফেলার জন্য হাহাকার করছে। সরকার নেই এক ডিগ্রি, যে ডিগ্রি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, যে ডিগ্রি আমাকে চাকরি দিতে পারে না, এই ডিগ্রি আমার লাভ নেই বলে আজকে আজকে সুশিক্ষিত যুবক যুবতীরা সেগুলো বলার চেষ্টা করছে। কেন ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি? তারা বলেছিল বামফ্রন্ট সরকার যেটা করতে পারেনি, বিজেপি সরকার ক্ষমতায় আসলে যে শূন্য পদ পরে রয়েছে 40,000 শূন্য পদ তার পূরণ করবে। কিন্তু কোথায় পূরণ করা হলো? পূরণ করা হলো না। তারা বলেছিল বিজ্ঞাপন 2000 টাকা করা হবে। 5 বছর পেরিয়ে গেল, ইলেকশনের
সামনে দাঁড়িয়ে অন্তিম লগ্নে দাঁড়িয়ে তারা দুভাবে মেলা ভাতা বৃদ্ধি করে এপ্রিলে পাস করবে। আমরা জনগণের সাথে কথা বলে জানতে পেরেছি 3.5 লক্ষ বৃদ্ধ মহিলা ভাতা পেত, আজকে তাদের 1.5 লক্ষ মানুষকে কেটে সেখানে ভাতা দেওয়া হচ্ছে। কেন? বারোশন দিয়ে গেছে 3.5 লক্ষ ভাতা। আপনাদের সরকার আসলে তো ভাড়ার কথা ছিল, আপনাদের ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যে বিজেপি, সেন্ট্রালে বিজেপি, ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল কাজ করার কথা ছিল, ডাবল ভাতা বৃদ্ধি করার কথা ছিল, যারা বেতন তাদের উপকার করে তাদের ভাতা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তাদের নাম কেটে 1.5 লক্ষ মানুষ বিভিন্ন রাজ্যের ভাতা পেয়েছে। কেন পরিস্থিতি? আজকে কমলপুরের বুকের মধ্যে একটা সুরসুরি তৈরি হয়ে গিয়েছে। পাহাড়ির সাথে বাঙালি চলতে পারবে না, হিন্দুর সাথে মুসলিম কথা বলতে পারবে না, হিন্দুস্তানের সাথে বাঙালি চলতে পারবে না। কেন? সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে কমলপুরের বুকে, সারা রাজ্যের বুকে পিছনের দরজা দিয়ে আবার 23 বিধানসভা নির্বাচনের 16 তারিখ যখন ভোট হবে তার ক্ষমতায় আসার চেষ্টা করছে। জনগণ বুঝে গেছে, জনগণ এত বোকা নয়। এটা 2023, 2018 নয়, 2023-এ বিজেপির পতন ঘটছে। দিল্লি পার্টি দিল্লিকে পাঠিয়ে দেওয়ার জন্য জনগণ প্রস্তুত হয়ে গিয়েছে। তারা মনে করছে এরকম আক্রমণ করে তারা আসবে আবার। তাদেরকে আমরা বলতে চাই, তীব্রমথা শান্তিতে বিশ্বাস করে, তীব্রমথা ভাতৃত্ববোধে বিশ্বাস করে, জনগণের সাথে একসাথে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চলাতে বিশ্বাস করে। কিন্তু তাদের বলতে চাই, তীব্রমথা কর্তৃর উপর হইতে নাকাশি বাড়াতে গভীর রাত 8:30টার সময় আমাদের লোকেরা আক্রমণ করে, কিন্তু আমরা ধৈর্য সহ্য করে আমরা বসে রয়েছি। কারণ আমরা এই নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে চাই, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, শান্তি চাই, কিন্তু শান্তি চাই। সহ্য করে আছি বলে আমরা দুর্বল নয়। আমরা যদি একতাবদ্ধ হয়ে গিয়ে লড়াই করতে পারি, প্রতিরোধ করতে পারি, আপনারা সাবধান থাকবেন, আপনাদের উপর আমরাও আক্রমণ করতে পারি। আক্রমণ করবেন না তীব্রমথা কর্মীর উপর। ধৈর্য সহকারে বসে আছি মানে আমরা দুর্বল নয়। আমরা বলতে চাই, বিজেপির আজকে পায়ের তলা মাটি হারিয়ে গিয়েছে, তাই তার উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে। বিজেপি আরো কি বলেছিল যদি আমরা ক্ষমতায় আসি, আমরা রেগা 340 টাকা মজুরি বৃদ্ধি করাবো। 5 বছর পেরিয়ে গেল, যে জায়গাতে ছিল সেই জায়গাতে রয়ে গিয়েছে। 340 টাকা মজুরি বৃদ্ধি পায়নি, কিন্তু যদি তীব্রমথা ক্ষমতায় আসে সেই প্রতিশ্রুতিগুলো 150 দিনের মধ্যে আমরা পূরণ করব। আজকে এই 5 তারিখের বলতে চাই, আপনারা কেন আমাদের প্রার্থী মেরে দেবতাকে, তীব্রমথার প্রার্থী মেরে দেবতাকে 16 তারিখ আমার চিহ্নের ভোটে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করার একটাই কারণ, কমলপুরের বুকে, ত্রিপুরা রাজ্যের বুকে আজকে গণতন্ত্র হারিয়ে গেছে। গণতন্ত্র নেই, কোন রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না, বিরোধী দলের অফিস করা যাচ্ছে না, বিরোধী দলের নেতার উপর আক্রমণ করা হচ্ছে, বিরোধী দলের কর্মী গোলপাল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিরোধী দলের গাড়ি পুড়ে দেওয়া হচ্ছে। কেন ত্রিপুরা রাজ্যে এই পরিস্থিতি, কমলপুরের কেন এই পরিস্থিতি? সেখান থেকে বেরিয়ে আসতে হলে, সেখান থেকে যদি কমলপুরের বুকে এবং ত্রিপুরা রাজ্যের বুকে গণতন্ত্র যদি উত্থান করতে হয়, তাহলে একটাই পথ, একটাই রাস্তা, তীব্রমথা মহারাজের হাত ধরে তার সম্ভব। কারণ তীব্রমথাই পারে শেষ প্রতিরোধ গড়ে তুলতে, সে তীব্রমথাই পারে কমলপুরের বুকে শান্তি সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখতে। আপনারা দেখেছেন 2021 সালে যখন টিডিএডিসি কাউন্সিল নির্বাচন হয়, সেই নির্বাচনে তীব্রমথা একাই 18টা সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে বিজেপিকে হারিয়ে আমরা কাউন্সিল দখল করেছি। তাই বিজেপিকে হারাতে একমাত্র তীব্রমথাই পারে।
ত্রিপুরা মাথায় পারেন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মাথায় পারে বিজেপিকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার করছেন। আমরা দেখেছি আমাদের এডিসি পঞ্চায়েত নির্বাচন 2 বছর চলছে, তারা করতে চাইছে না। তারা বলছে করোনা ভাইরাস চলছে, করোনার অজুহাত দেখিয়ে তারা আমাদের ভিলেজ কাউন্সিল নির্বাচনগুলিকে বাতিল করে দিল। এটা করোনা ভাইরাসের ভয় নয়, এটা হচ্ছে মহারাজার ভয়। মহারাজার ভয়ের কারণে ভিলেজ কাউন্সিল নির্বাচন করতে পারবে, কারণ জানে যদি ভিলেজ কাউন্সিল নির্বাচন হয় ত্রিপুরা মতো 500 ভিলেজের মধ্যে সবগুলো দখল করে ফেলবে, তাদের শূন্য হাতে ফিরতে হবে। সেই ভয়ে তারা ভিলেজ কাউন্সিল নির্বাচন করেনি। আর তারা বলে বেড়ায় সবকা সাথ সবকা বিকাশ। আমি বলতে চাই ত্রিপুরা সরকার বাদ দিয়ে বিকাশ সম্ভব, মুসলিমকে বাদ দিয়ে বিকাশ সম্ভব নয়, মণিপুরীকে বাদ দিয়ে বিকাশ সম্ভব নয়, পিছিয়ে পড়া হিন্দুস্তানের সম্প্রদায়কে বাদ দিয়ে বিকাশ সম্ভব নয়, গরিব অংশের মানুষকে বাদ দিয়ে বিকাশ সম্ভব নয়। এই বিকাশ সম্ভব একমাত্র ত্রিপুরা রাজ্যের আপনার জনগণকে সাথে নিয়ে এগিয়ে গেলে তার বিকাশ সম্ভব। আর তারা বলে দেয় সবকা সাথ সবকা বিকাশ। এই 5 বছরে কোন বিকাশ হয়নি, বিনাশ হয়েছে কমলপুরের মধ্যে। ত্রিপুরা রাজ্য বিনাশ করা করেছে। আজকে রাস্তাঘাট ভালো নেই, গ্রাম গঞ্জের মধ্যে পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, চিকিৎসার ব্যবস্থা ভালো নেই, শিক্ষা ব্যবস্থা ভালো নেই, বেকাররা আজকে চাকরি পাচ্ছে না। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কেন এই পরিস্থিতি? তারা বলে আমরা বিকাশ করে দিয়েছি, অনেক বিকাশ করেছি। কি বিকাশ করেছে? নেতা মন্ত্রী এমএলএদের ভাতা বৃদ্ধি হয়েছে, এটাই বিকাশ হয়েছে। তাদের বিকাশ হয়েছে, জনগণের কোনো বিকাশ করতে পারেনি। এটাকে বিকাশ বলে? কিন্তু আমরা বলতে চাই ত্রিপুরা মাথা যদি ক্ষমতায় আসতে পারে 2023 বিধানসভা নির্বাচনের 16 তারিখে যদি জনগণ যদি আমাদের আশীর্বাদ করে ক্ষমতায় আনেন, আমরা 150 দিনের মধ্যে 20,000 বেকারদের কর্মসংস্থান চাকরি ব্যবস্থা আমরা করে দেখাবো। আমরা তো 5 বছর চাই না, আমরা 150 দিনের মধ্যে 20,000 বেকারদের আমরা চাকরি ব্যবস্থা করবো। আমরা তাও করবো। গ্রামে গঞ্জে চিকিৎসা ব্যবস্থা ভালো নেই, 24 ঘন্টা চিকিৎসা ব্যবস্থা পরিষেবা পাওয়ার জন্য আমরা গ্রামে গঞ্জে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব, যাতে গ্রামগঞ্জ থেকে আসতে রোগী আসার কোনো অসুবিধা না হয়। তার জন্য 24 ঘন্টা আমরা অ্যাম্বুলেন্সের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমরা যারা ক্ষমতায় আসি গ্রামের মধ্যে রাস্তাগুলিকে আমরা 150 দিনের মধ্যে পূরণ করব। শিক্ষা ব্যবস্থাকে আমরা ফ্রি কস্টে করাবো। আজকে এই 5 বছরের বিজেপি সরকার আসার পরে আজকে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতে 1100 টাকা দিয়ে ভর্তি করতে হয়। কেন? গভর্নমেন্ট স্কুল ফ্রি পড়াশোনা করা হবে, গরিব বংশের মানুষ সেখানে পড়াশোনা করবে, গরিব গরিব ছেলেমেয়েরা সেখানে যাবে, শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের জন্য কাজ করবে। কেন আজকে সেখানে পড়াশোনা করার জন্য 1100 টাকা দিয়ে ভর্তি করতে হচ্ছে? যদি আমরা ক্ষমতায় আসি আমরা ফ্রি অফ কস্ট এডুকেশন দেব এবং ন্যূনতম 5 লাখ টাকা আমরা লোন দেওয়ার ব্যবস্থা করবো। তাও 150 দিনের মধ্যে আমরা করে দেখাবো। গত কয়েকদিন আগে যখন ত্রিপুরা একটা ইশতেহার প্রকাশ করা হলো, এর কয়েকদিনের মধ্যে বিজেপির রাজ্য কমিটির তরফ থেকে একটা সংকল্প বলে একটা ইশতেহার প্রকাশ করলো। ওখানে কি লেখা আছে? 18 সালে সরকার আসার পরে আমরা বৃদ্ধ ভাতা করেছি, 23-এ যদি আবার আসি সেটা 5,000 করব। আরে 2000 বৃদ্ধি করতে তোমার 5 বছর সময় লেগে গেল, আবার 5,000 আবার করবে বলে চুক্তাবাজি করে মিথ্যে কথা বলে আবার সরকার আসার চেষ্টা করছে। জনগণ বুঝে গেছে এই চুক্তাবাজি আর হবে না, মিথ্যে কথা বলে সরকার আসা যাবে না। এবার জনগণ শুধু একটাই কথা বলছে, এবার যত ভোট আনারসের ভোট, এবার যত ভোট সব মেরিতে পড়বাকে ভোট, এবার যত ভোট কুমাগাজের ভোট, আনারসের ভোট দিয়ে সেখানে ত্রিপুরা সভা গঠন করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়ে গিয়েছে। তারা আরো বলেছে যদি তারা ক্ষমতায় আসে, তারা যারা কলেজে পড়াশোনা করে মহিলা ছাত্রী
তাদের জন্য স্কুটি ফি অফ কস্ট দেওয়া হবে। আরে তোমার 5 বছর সময় ভাই, তুমি স্মার্টফোন দিয়ে বলেছিলে, স্মার্টফোন ধরে থাক, কিছু করতে পারবে। আবার সে 23 নির্বাচনের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলছো মহিলাদের স্কুলে দেওয়া হবে ফ্রিতে, নাকি তাদের সম্পত্তি দিয়ে স্কুলে দিয়ে দেবে নাকি? জনগণ বুঝে গেছে, স্কুলিতে গাড়িতে টাকা দিয়ে যান, দেব ভুল পড়বে কিন্তু আনারসে। কত টাকা আছে আপনাদের কাছে? যার নামে করে টাকা দিন, বিলি করুন, কিন্তু জনগণ একতাবদ্ধ হয়ে গিয়েছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে। 5 বছরে বিজেপি শুধু মানুষকে যন্ত্রণা দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, তাই লোক বলতে জনগণ বলছে এই বিজেপির নাম হচ্ছে ভারতীয় যন্ত্রণা পার্টি। এই যন্ত্রণা পার্টি থেকে জনগণ মুক্তি চাইছে। এই মুক্তির পথ হচ্ছে তীব্রতা, নেতা হচ্ছে মহারাজা। তাই আগামী দিনে 16 ফেব্রুয়ারি বুথে যখন যাবেন, আপনার হাসি মুখে যাবেন, আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন, আপনার ভোট চালের খুশি তাকিয়ে দেবেন, কিন্তু আপনার ভোট মূল্যবান ভোট করে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করবেন। আজকে অনেক ভয় দেখাচ্ছি না, কত ভয় দেখাবেন? জনগণ বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, আপনার জন্য প্রতিরোধ তৈরি করছে। এই প্রতিরোধের নাম হচ্ছে, প্রতিরোধের ভাষা হচ্ছে তীব্র কথা, আর নেতা হচ্ছে মহারাজা। প্রতিরোধ করে চলেছে জনগণ। তাই আগামী 16 ফেব্রুয়ারি নির্বাচন ভোট হবে। এই ভোট আপনারা সকল অংশের মানুষ, কি পাহাড়ে, কি বাঙালি, কি হিন্দু, কি মুসলিম, সকল অংশের মানুষকে যাতে গণতন্ত্রের ভোটে শান্তিতে বসবাস করতে পারি, ভাতৃত্ব বোঝাতে থাকে। কারণ আমি ছোটবেলা থেকে কর্মভূমিতে বড় হয়েছি, আমার জন্ম কর্ম এই কর্মভূমি কাউরের বুকে। অনেক লোক আমাকে চেনে, অনেককে আমি সম্মান করি, আমাকে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। তাই আমি বলতে চাই, একবার সুযোগদিন আমাদের প্রার্থী রেলদের ভূমিকে কাজ করার জন্য, যাতে এই গরিব অংশের মানুষের জন্য কাজ করতে পারে, বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারে। আজকে মহিলাদের সরকারে এই 5 বছরের 6 থেকে 80 বছরের বিদ্যা পর্যন্ত আজকে রেপ করা হচ্ছে। কি আজব দুনিয়া চলছে আমরা, কি গণতন্ত্র দেশ হতে পারে এটা? আজকে মহিলার সুরক্ষিত নয়, এই রাজ্যের মধ্যে কোনোভাবে মহিলারা ডেলি রোজ দর্শিত হচ্ছে, কিন্তু বিচার পাওয়া যায় না, শাস্তি পাওয়া দেওয়া হয় না। কারণ যে অপরাধী, সে অপরাধীর পক্ষ হয়ে সে বিধিকে নেতাগুলির কথা বলে। আমরা বলতে চাই, তীব্রতা ক্ষমতায় আসলে অপরাধীকে তীব্রতা রেহাই দেবে না, লোকাকে ঢুকিয়ে লাঠি পেটানো করা হবে। তীব্রতা যদি ক্ষমতায় আসে, অপরাধীরা সাবধান, আপনাদের চরম সীমায় দাঁড়িয়ে গেছেন, আপনারা পেরিয়ে গেছে। যদি ক্ষমতায় আসে, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আমরা যোগ্য জবাব দেব। আজকে আমাদের যুবক যুবতীকে ড্রাগসের কবলে ফেলিয়ে পুরস্কার করার চেষ্টা করছে। আজকে যুবকরা ড্রাগস খেয়ে তার বাড়ির টিভি বিক্রি করছে, কেউ রাবাসকে বিক্রি করছে, কেউ নিজের মা পকেট থেকে টাকা চুরি করে সেই ইঞ্জেকশন ড্রাগস নিয়ে দিচ্ছে। কেন এই পরিস্থিতি? কিন্তু যে বিক্রি করছে, যে মালিক, সে কোটিপতি হচ্ছে, তাকে অ্যারেস্ট করার ক্ষমতা সে বিজেপির নেই, তাকে অ্যারেস্ট করার ক্ষমতা সে বিজেপির নেই। কারণ কেন? সে বিজেপির নেতাকে, সে ড্রাগস মালিক, মাসে মাসে পয়সা দেয়, তাই তারা তাকে অ্যারেস্ট করতে ভয় পায়। কিন্তু আমরা বলে তীব্রতার ক্ষমতায় আসে, আমরা সেই অ্যারেস্ট ড্রাগস ব্যবসায়ীকে আমরা লোকাকে ঢুকিয়ে যুবকদের জীবন রক্ষা করবো। আমরা যদি তীব্রতার ক্ষমতায় আসি, আমরা জিরো ভাইরাসে কাজ করবো, আমরা জিরো ভাইরাসে কাজ করবো, আমরা জিরো হাঙ্গারে কাজ করবো, যাতে মানুষ কেউ ক্ষুধার্ত না থাকতে পারে, যাতে সকল অংশের মানুষ দিন মতো বাদ খেয়ে বেঁচে থাকতে পারে, বাঁচার অধিকারের জন্য লড়াই করতে পারে, নিজের অধিকারের জন্য কথা বলতে পারে, তার জন্য আমরা কাজ করবো। তাই আমার কথাগুলো আমি দীর্ঘায়িত করবো না। আমি আমার সর্বশেষে একটা কথা বলতে চাই, আগামী যখন 16 ফেব্রুয়ারি ভোট হবে, এই ভোটগুলো আপনারা নষ্ট করবেন না। এই বিজেপিকে উৎখাত করতে হলে একটাই পথ আছে, একটাই রাস্তা আছে, তীব্রতা। সেই তীব্রতাকে আপনারা শক্তিশালী করুন, সেই তীব্রতাকে আপনারা আগামী দিনে কাজ করার সুযোগ দিয়ে সেই তীব্রতা প্রার্থীদের আপনারা আলোচনায় ভোট দিয়ে যাতে কর্মপুরের ভোটের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, শান্তি সম্পূর্ণ ফিরিয়ে আনতে পারে, বেকারদের কর্মসংস্থানের কাজ করতে পারে, মহিলাদের সরকার কাজ করতে পারে এবং সকল মানুষ
নিয়ে যাতে আমরা কমলপুরকে একটা শান্তিতে বসবাস করতে পারে সেই বাঁচার লক্ষ্যে সেই অধিকারের লক্ষ্যে আপনারা 16 ফেব্রুয়ারি আগাম চিহ্নের ভোট দিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা এখান থেকে এমএলএ বানিয়ে আপনাদের জন্য কাজ করার জন্য একবার সুযোগ দেন। এই সুযোগ রেখে এই কথাগুলো বলে আমাদের সন্দেহ ভাই শেষ করছে নির্ভরতা লগ্নের মহারাজ লগ্নের কম ইয়ে হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি শ্রীযুক্ত তপন দেব বর্মাকে। এখন আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করবেন ডিসিএফ সেন্ট্রাল মেম্বার শ্রীযুক্ত আফতাব আলীকে অনুরোধ করব ওনার সংক্ষিপ্ত আলোচনা ভাষণ রাখার জন্য। উপস্থিত আজকের এই নির্বাচনী বাজার সভার সভাপতি হাসান চৌধুরী মহাশয়, উপস্থিত 45 কমলপুর বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা মথার পদপ্রার্থী শ্রীমতী মেরি দেববর্মা মহাশয়া, উপস্থিত খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি শ্রী তপন দেববর্মা মহাশয়, উপস্থিত টিসিএফ এর রাজ্য সদস্য শ্রী বিশ্বজিৎ মজুমদার মহাশয়, উপস্থিত আমার প্রিয় বন্ধু ব্লক সম্পাদক শ্রী সমীর দেববর্মা, উপস্থিত আছেন আজকের এই সকাল মূল নির্বাচনী সভা। এটা যত জন এসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আজকে বলবো ভুল বলছি এজন্য, কারণ এই বাজার সভার সময় যেটা নির্ধারণ করা হয়েছে ত্রিপুরা মথার প্রার্থীর জন্য সেটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু যারা দিয়েছে, যে চক্রান্ত করে দিয়েছে, ভেবেছিল হয়তো মানুষ আসবে না, এত সকাল 8টা থেকে, কিন্তু মানুষ যে ত্রিপুরা মথার প্রার্থী বলুন আর ত্রিপুরা মথার দল বলুন এটাকে ভালোবেসে হৃদয়ের অন্তঃস্থলে যে জায়গা দিয়ে রেখেছে সেটাকে চক্রান্তকারীরা বুঝতে পারে না। বন্ধুগণ, অনেক বক্তারা অনেক কিছু বলে গেছেন, ত্রিপুরা সুশাসনকেও বর্ণনা করেছেন, সেটাও বলেছেন, ত্রিপুরা নেশাগ্রস্ত হয়ে গেছে সেটাও বলেছেন, ত্রিপুরায় সন্ত্রাসী বেড়ে গেছে সেটাও বলেছেন, ত্রিপুরায় বিভিন্ন জায়গায় বিশেষ করে কমলপুর বলেন, ধর্মনগর বলেন, আগরতলা 6 নম্বর রামনগর আসন বলেন, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা এখানে। তবে আমি এটা বলবো, আমি আন্তরিক করছি কথাটাকে, কারণ সন্ত্রাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়েছে। কমলপুরে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের উপর আক্রমণ হয়েছে এজন্য কারণ তাদের ভদ্রতাকে কি করে আড়াল করা যায়, কি করে সন্ত্রাস যুক্ত করা যায়, সেই লক্ষ্যে শ্রদ্ধাভাজনদের উপর আক্রমণ করেছে। উত্তম পালকে আক্রমণ করেছে কংগ্রেস করে বলে। এখানে তৃণমূলের ব্রজগোপাল রায় ওনাকে আক্রমণ করেছে, বহুজনকে আরো আক্রমণ করেছে। আজ আমাদের সুরমাতে আমাদের রঞ্জিত নমশূদ্রকে প্রাণ হত্যা করেছে। যাই করুক, যত করুক, মানুষ আবার ঠেকিয়ে নিয়েছে। মানুষ হৃদয়ের মধ্যে ত্রিপুরা মতার কথা ভালো করে লিখে রেখেছে। আগামী 16 ফেব্রুয়ারি তার প্রমাণ বুট দানের মাধ্যমে করবে। আপনারা অবশ্যই 2 মার্চে সেটার প্রমাণ পাবেন। বন্ধুগণ, 18তে বিজেপি আসার পর বিভিন্ন দল ছিল, আইপিএফটি ছিল বিজেপি সরকারের সঙ্গে, সিপিএম ছিল প্রধান বিরোধী দল, কংগ্রেসও ছিল, তার আসন ছিল না। যাই হোক, আমি একটা কথা আজকে বলতে আমার খুব ইচ্ছে করছে, কারণ হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। একজন
বড় মাপের নেতা ত্রিপুরা রাজ্যের, তার কারণে এই কুশাসনের সৃষ্টি হয়েছিল ত্রিপুরা। এই কুশাসনটাকে আমরা গঙ্গায় ভাসিয়ে দেব না, দলাই নদীতে ভাসিয়ে দেব, নদীতে ভাসিয়ে দেব। সমস্ত ত্রিপুরা রাজ্যের যত বিধানসভা কেন্দ্র আছে মোটামুটি সব দিকে নদী নালা আছে, সমস্ত নদী নালার মধ্যে আমরা এই কুশাসনকে বিসর্জন দেব আগামী 16 ফেব্রুয়ারিতে। মানুষ এটা মনে করে রেখেছে। এডিসি নির্বাচনের আমাদের যে ফলাফল, ত্রিপুরা মাথার ফলাফল, সেটা মানুষ মহারাজকে ভালোবেসে, কারণ এর পূর্বে মহারাজ কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের মধ্যে এই যে কি বলে গুতাগুতি, টানাটানি, টানা এসরা, এটাকে করে মহারাজকে কলঙ্কিত করে, কলঙ্কিত করবার লোককে তাদের যে চক্রান্ত চলছিল, সেই চক্রান্তকে ব্যস্ত করে মহারাজ প্রথমেই কি বলে ইস্তেফা দিয়ে দিয়েছিলেন। আমিও তখন ওনার সঙ্গে ছিলাম, অনেক বুঝিয়েছিলাম। মহারাজ বলেছিলেন না, এই দলে টানাটানি এবং টানা ইসরা বেশি, এদিকে গুতাগুতি বেশি। এখানের যে বিজেপির পদপ্রার্থী বর্তমান এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী, উনিও এক সময় এই কমলপুর বিধানসভা থেকে কংগ্রেসী হয়ে বিজয়ী হয়েছিলেন, মানুষ ওনাকে ভোট দিয়েছিল। যাই হোক, উন্নতি হয়েছে, দল বদলের পর উন্নতি হয়েছে, বিজেপিতে এসেছেন, মন্ত্রী হয়েছেন, অনেক কিছু মানুষের কাজ করেছেন, না করেন সেটা কমলপুরবাসী জানে এবং ত্রিপুরাবাসী জানে। বন্ধুগণ, গতকালকে আমি দলপুর জনসভায় ছিলাম, সেই জায়গাতে আমাদের পদপ্রার্থী খুব সামান্য একটা ছেলে, তাকে রুখবার জন্য, তাকে আটকাবার জন্য আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল মানুষ নিয়ে, সেদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চেকিং, শুধু চেকিং পোস্ট, শুধু চেকিং পোস্ট। अभी एक पूरा फिर गाड़ी का पीछा खुलिए, देखिए पीछा में क्या है, ये देखने क्या है, ये कागज के अंदर क्या है। मतलब की बात ये था कि किसी भी हालत में ये धौलपुर का जो त्रिपुरा था की जो रैली और जनसभा था, इसको बांचाल किया है। तो लोग इतना है, बाबा रे बाबा, दीदी को दवाई से लगे, दीदी एक दवाई से, ये तो मानुष। बंधुगण, त्रिपुरा राज्य ওদের কর্ম অর্থাৎ বিজেপির যে কর্মকাণ্ড, সেগুলো ত্রিপুরার মানুষ, ত্রিপুরার অত্যাচারিত মানুষ আশা করেনি। সেই অত্যাচারের কথা, এই অত্যাচারকে বিদায় করার লক্ষ্যে মানুষ সমস্ত ত্রিপুরা ঘুরে এসেছি, মানুষ মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা এখানে 45 কমলপুরে আমাদের যে পদপ্রার্থী শ্রী মেরি দেববর্মা, শ্রীমতী মেরি দেববর্মা, উনাকে খুঁজতে আগরতলা যেতে হবে না, উনি কথা দিচ্ছি। আর উনি ওনার ভাষণে বলবেন, এই কমলপুরের গড়ে গড়ে যখনই আপনারা ফোন করবেন, যখনই ওনাকে তলব করবেন, উনি আপনার পাশে আপনার সেবা এবং আপনার কথাকে মর্যাদা দেওয়ার জন্য আপনার দুয়ারে বসবে, দরজায় বসবে। মেরি দেববর্মা আগরতলা গিয়ে বসে থাকবে না। যদিও আমাদের সরকার গঠন হবে, সেই সরকারে যেহেতু একজন মন্ত্রীর সঙ্গে লড়াই হচ্ছে, ইনশাআল্লাহ আর আশা করি ভগবান মেরি দেববর্মাকে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বানাবে, ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বানাবে। আর এই মন্ত্রী সেখানে থাকবে না, কম থাকবে, কোয়ার্টারে কম থাকবে। যেদিন অফিসে সেক্রেটারি সই করতে হবে সেদিন যাবে, নতুবা কমলপুরের মানুষের দুয়ারে দুয়ারে থাকবে। সকাল 10টা থেকে কমলপুরে বসবে, মোটামুটি টেবিলে বসবে, মানিক বাজারে বসবে, হালাহালিতে বসবে, এরকম করে মানুষের দুঃখের কথা নোট করে নেবেন, কাজ করবে। আগরতলা যেতে হবে না, প্রথমে তার সঙ্গে উৎকুচ দিয়ে, উৎকুচ মানে বললেন ঘুষ দিয়ে ওনার সঙ্গে দেখা করতে হবে না। আমি অনেক কিছু শুনি, অনেক ধরনের শুনি, আরে মন্ত্রীকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে নাকি অনেক জায়গা দরজা পার করে যেতে হবে। এখানে এরকম হবে না। এখানে কি করবে, মানুষের কাজ করার লক্ষ্যে মহারাজ তার প্রতিনিধি 42টি বিধানসভা কেন্দ্রে নিয়োগ করেছেন। তার মধ্যে থেকে আমরা সরকার গঠন করার লক্ষ্যে আমাদের ক্যান্ডিডেট গুলোকে আমরা প্রচার করছি। অবশ্যই সরকার গঠন হবে, সেই সরকারে যারা প্রতিনিধি হবে সবাই মানুষের কাজের জন্য হবে, কারণ এটা ডাইরেকশন মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা আসল করবেন। আরেকটা কথা বলি,
মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহাশয় কংগ্রেস থেকে যাওয়ার পর এই ত্রিপুরা মথা পার্টিটাকে গঠন করলেন। অনেকে বলে আরে এটা তো ট্রাইবেলের কাজ। আসলে আমি যখন কথা বলি, আমি সিলেটি লোক, আমার সিলেটি কথাটা আসবে বেশি করে। ত্রিপুরা মথা এটা যদি আপনারা এটারে পুরা তৈরি করেন টিআইটিআর এটাকে, তাহলে আপনারা দেখবেন এখানে সমস্ত রিলিজিয়াস অ্যালায়েন্স আছে। তো রিলিজিয়াস অ্যালায়েন্স আছে, এখানে টিসিএফ তৈরি করেছে। টিসিএফ আমি কোথা থেকে আসলাম? টিসিএফ থেকে। টিসিএফ মানে কি? ত্রিপুরা সিটিজেন ফেডারেশন। ত্রিপুরা সিটিজেন ফেডারেশন, এখানে বিশ্বজিৎ মজুমদার আছেন, হাসান চৌধুরী আছেন, আরো বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে। এখানে সামর সরকার 46 এর ক্যান্ডিডেট, সব টিসিএফ। তাহলে এখানে বোঝা যায় মহারাজ তার বলটাকে শুধু ত্রিপুরার আদিবাসীদের জন্য বানায়, সমস্ত অত্যাচারিত জাতি, নিপীড়িত জাতি, তার উত্তরণের লক্ষ্যে এই দলটাকে তৈরি করেছে। গতকালকের ডিবেট শুরু, মহারাজ ছিলেন, পুরুষোত্তম রায় বর্মন ছিলেন, সুদীপ রায় বর্মন মহাশয় ছিলেন, আরো অনেকেই ছিলেন। সবাই মিলে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে ডিবেট শুরু হয়েছিল রাত্রে। সেটা যারা পরিলক্ষণ করেছেন, দেখেছেন, অবশ্য বুঝে গেছেন মহারাজ কি বলছে। ভোটের পরে আমরা সবাই ভাই ভাই, ভোটের আগে নিজে নিজের নীতি নিয়ে মাঠে মাঠে লড়াই। আমার নীতি নিয়ে আমরা লড়াই করব, এখানে সন্ত্রাস করব না। সন্ত্রাস তারা করে যারা বই পায়। কি বই পায়? যে আমি হেরে যাব। কি বই পায়? যেন তাদের বিরোধীদের রূপ বাড়ছে, সেটাকে আটকাতে হবে। অনেক কিছু বলার কথা, আমি আনপুট করছি। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন, সেটাকে আনপুট করছি। সন্ত্রাস, নেশা মুক্ত, আমার তপনদা বলেছে নেশার কথা। আরে বাবা, এরকম হয়ে গেছে, গোরের ছেলে গোরের বউয়ের কাপড় নিয়ে বিক্রি করে দিচ্ছে, স্ত্রীর কাপড়। বলছিল ত্রিপুরায় নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবো, গড়বো। নেশামুক্ত কি? নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। নেশাযুক্ত কি করবে? যুবকেরা একচুয়ালি কাজ পাচ্ছে না, কি কাজ করবে সেটাও পাচ্ছে না। আগে যেরকম রেখাতে একটা মোটামুটি একটা আমদানি প্রতি মাসে আসতো, রেখার কাজ পেত, সেটাও পাচ্ছে না। তাই এসব শুরু হয়ে গেছে। এবং এটার যে ডিলার গুলা দেখবেন সবটি এই গুমরা পার্টির সদস্য দেখবেন। এই নেশার যে ডিলার গুলা দেখবেন, যারা ডিল করছে, নেশা বিক্রি করছে, ইয়াবা, ব্রাউন সুগার, সামাদার নেশা ট্যাবলেট, এই সবগুলো কারা বিক্রি করছে? এদের ডিলার কারা? আপনারা খুঁজে খুঁজে অনেকের নাম শুনছেন। আমি বন্ধুকে কালকে বলে এসেছি যে এখানে মাফিয়া ত্রিপুরা রাজ্যের নেশা বহুত বড় ডিলার, যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ডিলার, এই ঘুরে থাকে। বাইরে বিভিন্ন জায়গায় আগরতলাও আছে, বিশালগড়েও আছে, জনপুরেও আছে, সুনামও। বন্ধুগণ, আমার কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমাদেরকে সময় নির্ধারণ করে রেখেছে, সেই অনুষ্ঠানে আমরা শেষ করব। প্রথমে আমি অনেক কথা বলেছি, শেষ করে আবার বলছি। মেরি দেববর্মাকে নির্বাচনী জনসভায় এসেছি, আপনারা বুঝবেন যেগুলা সেগুলা বলবো। মেরি দেববর্মাকে কেন বলতে গেল? উনি নতুন ত্রিপুরা রাজ্যের মহারাজ, ওনাকে পদপ্রার্থী করেছেন। ওনার যে সরলতা আছে তার প্রমাণ পেয়ে উনি ক্রিটিক্যাল ওমেন নয়। কারণ ওনার রাজনীতি আরো অনেক বাকি আছে। এইবার এখান থেকে বিজয় ইনশাআল্লাহ হবে, আপনারা সবাই ভোট দেবেন। কারণ গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ত্রিপুরা মতার প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হবে। কারণ ত্রিপুরা মতার প্রার্থীরাই সংগ্রাম করে অত্যাচারিত মানুষের ভোটাধিকার দেওয়ার অধিকার নিয়ে আসছে। 16 তারিখে আপনি অনেক ধরনের চক্রান্ত দেখবেন। রাস্তার মুখে দাঁড়িয়ে থাকবে কিছু, যাই না ভুল হয়ে গেছে না, যাইবেন দলে দলে যাইবেন, এবং দারু বুঝেন তো, দারু এবং বাকি জুতা ভালো করে শক্ত করে দেবেন। ওদেরকে প্রতিরোধ করে ভোট দান করে ত্রিপুরা রাজ্যের এই গণতন্ত্র আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র নেই বললেই চলে। আমি যদি কিছু বলি, আমার অধিকারের কথা বলি, তাহলে আমি দেশদ্রোহী হয়ে যাব। আমি যদি কোন সত্যি কথা বলি, তাহলে কি হয়ে যাবে? উগ্রবাদী
হয়ে যাবে। আরে ব্রিজ কাউন্সিল ইলেকশন আগে ভাই বলেছে যে মহারাজার দলে দেয়নি, মহারাজার দল তো অনেক দূরে। প্রথমে গ্রামের যে মানুষ আছে তারা যে ওদেরকে ভোট দেবে না সেটা তারা জানে, তাহলে তাদের কর্মকাণ্ড অনেক ধরনের। তবে আরেকটা কথা বলছি, মানুষকে অনেক ধরনের ভয় দেখাবে, ভয় এটা দেখাবে, বলবে আপনাদের তো গড় এসেছে আর গড়ের এক কিস্তি ঢুকেছে, আগামী কিস্তি আর ঢুকবে না যদি সরকার না থাকে। না, ওদের ক্ষমতা থাকবে না আপনার সেকেন্ড কিস্তি ঢোকাতে, সেকেন্ড কিস্তি আটকাতে পারবে না ওরা, কারণ ওদের সরকার থাকবে না। এখানে বলে যাচ্ছি এই কমলপুর 45 কেন্দ্রে আমাদের মিলিত কর্মা বিজয়ী হবে হবে হবে। এবং আবার 2 তারিখে 3টার পরে এখানে আসবো বিজয় মিছিল করার লক্ষ্যে। অবশ্য বিজয় মিছিলে আপনারা সবাই শামিল হবেন, কারণ আপনারাই ভোট দান করবেন মেরিতে বর্মাকে। কারণ সমস্ত সময় সব দিনে আগামী 5 বছরে মেরিতে বর্মাকে আপনার দরজা পেতে হলে মেরিতে বর্মাকে ভোট দেবেন। এবং আপনার সুশাসন, আপনার অধিকার যদি আপনি চান মেরিতে বর্মার কাছে সেটা দেবে, এটা আশা সমস্ত মানুষ করে। কারণ যেখানে ভোট দিলে নষ্ট হয়ে যাবে আপনার ভোটটা, সেখানে গিয়ে লাভ নেই। যে প্রার্থী বিজয়ী হতে পারবে না তাকে আপনি ভোট